দর্শক, চলমান বিশ্বের সোজা কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ঢাকা মহানগরী উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং থানা সভাপতি মাহমুদুল হাসান আলুল ভাইয়ের সাথে। আমাদের সাথে যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। যারা দর্শকরা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এই সোজা কথা অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই আমার সাক্ষাৎকার আজকে নেওয়ার আসার জন্য। শুনলাম আলাল ভাই আপনি নাকি অসুস্থ। হ্যাঁ, অসুস্থ ছিলাম, এখন মোটামুটি অসুস্থ। আমার আপনার ডেঙ্গু হয়েছিল, চিকুনগুনিয়া হয়েছিল, এখন পুরোপুরি সুস্থ হয়ে গেল। নাকি রাজনৈতিক বিভিন্ন চাপের মুখে অসুস্থ হয়ে গেছেন? আমি কখনো রাজনৈতিক চাপটাকে অন্যভাবে নেই না, আমি এটাকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করি, আমি অন্যভাবে নেই না এটাকে। না, ইদানিং তো আপনাদের উপর অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, বিভিন্ন অফিস ভাঙচুর এবং অনেক কিছু দেখা যাচ্ছে। এখন রাস্তায় দাঁড়ানোটাও অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সেই হিসেবে তো আসলে আপনাদের অনেক শারীরিক মানসিক বিভিন্নভাবে পরিশ্রম যাচ্ছে। সেই না, সেটা ঠিক আছে। আসলে দেখেন, রাজনীতি করতে হলে তো রাজনীতিকে আপনার মোকাবেলা করতে হবে। এখন ঝড়ঝাপটা যাবে এই রাজনীতিতে, অন্যান্য সংগঠনের ওইটা গিয়েছে, এর জন্য আমরা চিন্তিত না। আমরা ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক আদর্শকে নিয়ে সামনে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তো আপনি তো আসলে এখন জাতীয় পার্টির বেশ একটা ভালো দায়িত্বে আছেন, মহানগরীর দায়িত্বে আছেন এবং পাশাপাশি উত্তরখানের থানা সভাপতির দায়িত্বে আছেন। আপনি এই যে রাজনীতিতে ঢুকেছেন, জি, কত সালে? আমি রাজনীতিতে ঢুকেছি আপনার 1991 সালে। তার মানে আপনার তখন এজ কত? আমি তখন তিতুমির কলেজের ছাত্র, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র। জি। এবং আমি 91-এ ইন্টার দিলাম, 93-তে ডিগ্রি পরীক্ষা দিলাম তিতুমির কলেজ থেকে। এবং 91-এ ইন্টারের আগেই আমি ধরেন রাজনীতির সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে রাজনীতিতে আসলেন এবং তাও জাতীয় পার্টি, জি, এই রাজনীতিতে আসার পিছনে আসলে কারণটা কি ছিল? আসলে আমি যখন রাজনীতিতে ঢুকলাম, ছাত্র সংগঠনগুলি তখন বৃহৎ বৃহৎ ছাত্র সংগঠন ছিল, ছাত্রলীগ, ছাত্রদল সহ ছাত্র শিবির ছিল, সবাই আমার বন্ধু বান্ধব ছিল। তখন ওই সময় জাতীয় পার্টির নাম বলা যেত না, খুব কঠিন অবস্থা ছিল। তো তখন আমার মনে হলো যে এসএসএ এমন কিছু কাজ করেছে যেটার জন্য আমাদের উচিত তার পাশে থাকা। এর জন্য আমি ছাত্র সমাজে জয়েন করি এবং তখন থেকে আজ পর্যন্ত আমি জাতীয় পার্টির সাথে আছি। আপনি কি সরাসরি এই আদর্শকে ই করছেন? আসলে আপনার এই রাজনীতিতে আসার পিছনে কেউ আপনার অনুপ্রেরণা আছে না? কেউ কারণ যদি এটা বলেন তাহলে সেটা অনুপ্রেরণা তো হুসাইন মাহমুদের সাথে, এটা তো কোনো ভুল করার অবকাশ নাই। তো এলাকার রাজনীতিতে আমি যখন ঢুকলাম, সেখানে আমার গুরু, আমার রাজনীতির গুরু বাহাউদ্দিন আহমেদ বাবুল ভাই, যিনি এলাকার ঢাকা সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন করেছিলেন, এমপি নির্বাচন করেছিলেন, এই 5 আসন যখন ছিল, বাবুল ভাই হলো আমার রাজনীতির অনুপ্রেরণার। আরেকজন ব্যক্তি আছে আমার শ্রদ্ধাভাজন, সেগুলো আমাদের আক্তার ভাই। আমাদের আক্তার ভাই এখন অবশ্য বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, একসময় আমাদের উত্তরার সাধারণ সম্পাদক ছিলেন জাতীয় পার্টি। আক্তার ভাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং বলছে তুই জয়েন কর। তো ওনার অনুপ্রেরণায় আসলে আমার জয়েন করা। এবং বাবুল ভাই এবং আক্তার ভাই এলাকা ভিত্তিক আমার রাজনীতির গুরু এবং আদর্শ হলো পল্লীবন্ধু হুসাইন মাহমুদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আক্তার ভাই যে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করলেন, আপনিও আক্তার ভাইয়ের অনুপ্রেরণা ছিলেন, তাহলে আপনি কেন গেলেন একটা জাতীয় বিএনপির মতো বৃহৎ দলে? আসলে আমি জিয়াউর রহমানকে ভালোবাসতাম। আমি একসময় ছাত্র রাজনীতি যদিও আমি ডাইরেক্ট করিনি, কিন্তু বিএনপির প্রতি আমার অনেক ভালোবাসা ছিল। আমি যখন স্কুলে একটা ছোট্ট কথা বলি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন খালেদা জিয়া একবার আসছিল আমাদের স্কুলে এবং তখন এলাকার অনেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, বিএনপির সাথে। বাঁকা ভাই নামে একটা লোক ছিল দক্ষিণখানের, বা উনি আনছিল। তখন আমি ওই দিন সারা মানে 1 সপ্তাহ যাবত চিন্তা করছি যে আমি ওই মিটিংটা যাবো, খালেদা জিয়াকে দেখবো। কিন্তু ভাগ্য কি দেখেন, সেদিন আমাকে টঙ্গী একটা বিশেষ কাজে পাঠাইলো, আমার কপালে আর ওই খালেদা জিয়াকে দেখা হয় নাই। যাই হোক, ওদের জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাশীল আগে থেকে শুনতাম যে উনি ভালো মানুষ। কিন্তু রাজনৈতিক আদর্শ যখন থেকে আমি
জানতে, নিজে অভিজ্ঞতা অর্জন করতে লাগলাম, রাজনৈতিক আদর্শ, দেশের উন্নয়নে কার কি ভূমিকা, তখন থেকে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদের সাথে আমার ভালো লাগা শুরু হলো এবং একসময় আমি তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। কিন্তু আপনি তো যখন জাতীয় পার্টিতে যোগদান করেছেন, মানে ছাত্র থাকা অবস্থায়, তো তখন তোমরা এসেছে মনে হয় পতন অবস্থায় ছিলেন না? পতনের পরে, তো পতনের পরে তখন তো আরো এসেছে শুধু দুর্নাম আর দুর্নাম, হ্যাঁ, সেই স্বৈরাচার, সেই। তো এই মুহূর্তে আপনারা আপনার ভাটা মুহূর্তে আপনি জাতীয় পার্টিতে যোগদান করলেন, এটা আপনাকে একটা উদাহরণ দেখায় যে কিশোরগঞ্জের অ্যাডভোকেট মুমিন সাহেব আওয়ামী লীগের এই যত পচা গন্ধ সব করে আওয়ামী লীগ বিদায় নিল দেশ, ওই ভদ্রলোক এখন গিয়ে আওয়ামী লীগে জয়েন করলেন। জি। তো জাতীয় পার্টির এমন একটা অবস্থা ছিল তখন, ছাত্র সমাজ বলতে কিছু ছিল না, জাতীয় পার্টির নাম কেউ নিতে পারতো না। তা আমার মনে হলো যে এসএসএফ দেশের জন্য অনেক কিছু করছে, এই জন্য আমি জয়েন করছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কারণ তখন তো মানুষ এই পার্টিতে জয়েন করার লোক নাই। রাইট। আমি জয়েন করছি যে আমার তার আদর্শগুলি ভালো লাগছে, তার উন্নয়নগুলি ভালো লাগছে, যে মানুষের জন্য কিছু করেছে, দেশ ইসলাম রাষ্ট্র, তারপরে আপনার সংবিধানে ইসলামকে এই করেছে, মসজিদ মাদ্রাসার যে আপনার এই বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, এগুলি মকুফ করেছে, শুক্রবার দিন আমাদের ছুটির দিন ঘোষণা করেছে, এটা তো অন্য কেউ করে নাই না। এই হিসাবে আমার মনে হলো যে ওনার সাথে আমি রাজনীতি করব। ওনাকে তো আর ওই সময় দেখতে পাই নাই, সামনেও পাই নাই, কারণ ছাত্র মানুষ। তারপর আস্তে 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 জাতীয় পার্টির অনেক পথ অতিক্রম করে সেই 91 থেকে আজকে 2025 দীর্ঘ ধারাবাহিক পথ অতিক্রম করতে করতে আজকে আমি এই অবস্থানে। আলাল ভাই, আপনি তো মোটামুটি একেবারে ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির সাথে জড়িত। এরশাদ সাহেবের যেটা আপনি বললেন যে এরশাদ সাহেবকে আপনি সরাসরি দেখেন নাই, কিন্তু তার ওই মুহূর্তে দেখেন নাই, কিন্তু তার রাজনৈতিক আদর্শগুলো দেখেছেন। জি। তার রাজনৈতিক আদর্শগুলো এই বাংলাদেশের 64,000 গ্রামের পরতে পরতে লেগেছিল এবং এখনো আছে, তো তাই না? আপনার কাছে কি মনে হয়, এখন তো আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে আছেন, আপনার কাছে মনে হয় যে সেই এরশাদ সাহেবের জাতীয় পার্টি আর বর্তমান জাতীয় পার্টি কি এরশাদ সাহেবের জাতীয় পার্টিটা আছে বর্তমানে? আসলে এরশাদ সাহেবের আপনার আদর্শ একটা থাকবে, আমার আদর্শ একটা, রাজনৈতিক আদর্শ তো একটা। এরশাদ সাহেব যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শে জাতীয় পার্টি আছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সাহেব, আপনি যদি ওনার সাথে মিশেন তাহলে বুঝবেন যিনি আসলে কেমন। উনি কিন্তু একজন ভালো মানুষ, সৎ মানুষ, ভদ্র মানুষ। ওনার কাছে না গেলে আপনি বুঝবেন না যে উনি কেমন মানুষ। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু এরশাদ সাহেব ছিলেন সৈনিক, আর উনি হইলেন একেবারে একটা সাদা মাঠা মানুষ, এবং উনি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের দিক দিয়ে খুব অনড়। অতএব আমি মনে করি যে আদর্শ রয়ে গেছে ওনার মাঝে, উনি যদি কখনো সুযোগ পায় এর চেয়ে আরো ভালো কিছু করার আমরা আশা করি ওনার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তার মানে সেই আদর্শই আছে, আসলে পরিবেশ পরিস্থিতির কারণে আমরা হয়তো এটা মানে সেভাবে ফুটে তুলতে পারছি না, সেটাই তাই না? কিন্তু এই দেশের যে জনগণ এখন তো জাতীয় পার্টির প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করছে যে আসলে জাতীয় পার্টি ভারতের কথা মতোই চলছে, যেটা এতদিন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের পোষ্য বিরোধী দল হিসেবেই গণনা করেছে, হ্যাঁ, এবং ভারতের একটা অনেকে একটু বাজেভাবেও বলে যে ভারতের দালাল বলেই করে আর কি, হ্যাঁ, ভারতের পক্ষে কথা বলে, এবং তার কিছু প্রমাণও পাওয়া গেছে যে উনি মানে প্রমাণ সব তুলে ধরে যে যখন আপনার এই বর্তমান যিনি দায়িত্বে আছেন জিএম কাদের, উনি তো যখন ভারত থেকে ঘুরে আসলেন, ওনাকে সাংবাদিকদের প্রশ্ন করলেন, তা উনি বললেন যে আসলে ভারতের অনুমতি ছাড়া, তাদের অনুমতি ছাড়া কিছু বলবো না। তো আপনার কি মনে হয় যে আসলে এরশাদ সাহেব এটা ভারতের সাথে কি এই ধরনের কোনো আচরণ করেছিল? আসলে এটা তো মানে আপনি তো বললেন যে আসলে একই জাতীয় পার্টি আছে। আসলে না, জাতীয় পার্টি আদর্শ তো একটাই আছে। এখন আপনার আর আমার মাঝে একটা পার্থক্য থাকতে পারে, আপনার কথা বলার ভঙ্গি একরকম, আমার কথা বলার ভঙ্গি একরকম। সেই ক্ষেত্রে জিএম কাদের সাহেব যে কথাটা বলেছিল সেটা আমি ছিলাম, ওইখানে উপস্থিত ছিলাম। হয়তো উনি ওইভাবে সাজায় বলতে চেয়েছিল, তো মানুষ এত মানুষ ছিল ওইখানে, যার জন্য হয়তো কথাটা একটু স্লিপ অফ টাং, আর মানুষ কিন্তু স্লিপ অফ টাংটাকে নিয়ে মানুষ বেশি আলোচনা হয়। তো এই ক্ষেত্রে জিএম কাদের সাহেব হয়তো রাজনৈতিক ওই চিন্তাটা উনি করে নাই, যেটা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হয়েছে। আর ভাই আরেকটা কথা বলো, ভারতের দালাল কারা না, এটা আমাকে আপনাকে বলতে হবে। এই বাংলাদেশের যারা রাজনৈতিক যতগুলি দল আছে
প্রত্যেকেই দেন ভিতরে 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 ভারতের দালাল। কেউ প্রকাশ্যে আসতেছে, কেউ গোপনে থাকতেছে, কিন্তু ভারতের দালালি করে না এমন একটা রাজনৈতিক দল আমাকে দেখান আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আপনার 3 দিক দিয়ে ভারত, আপনার এই দেশের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এবং ভারতের সাথে যদি সম্পর্ক হয়, কেউ এটাকে দালাল ভাবে, কেউ এটাকে ভারতের এই অনুসারী ভাবে, কেউ ভাবে যে ভারতের সাথে ভালো সম্পর্ক, আপনি যেটাকে যেভাবে ধরে নেন। কিন্তু শেখ হাসিনা তো এখনো পর্যন্ত ভারতেই আছেন এবং পলাতক, এবং জিএম কাদের কিন্তু সেদিনও বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টি ছাড়া এদেশে নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না সে তার দল হিসেবে বলতে পারে, কিন্তু সেখানে আওয়ামী লীগকে জড়ানোর কারণে এই প্রশ্নটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, যে জাতীয় পার্টি তার নিজস্ব সত্তা নিয়ে বলতে পারে যে আমাদের নির্বাচনে আমরা করব, আওয়ামী লীগ এটাকে জড়াবে কেন? তো এখানে আসলে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগের একটা দুঃসময় যাচ্ছে, আমি বলবো কঠিন দুঃসময় যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পাশে যারা ছিল, যে রাজনৈতিক দলগুলি ছিল, অনেকেই সেখান থেকে সরে এসেছে। আপনার খেয়াল আছে কিনা জানি না, নুরুল হক নুরু গণ অধিকার পরিষদের, আমি সম্মান রেখে বলি, সে একটা সংগঠনের সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি সে ভিপি ছিল, যেটা আমরা হতে পারিনি কখন। আমিও ছাত্র সংসদ নির্বাচন করেছিলাম তিতুমিরে, আমি নির্বাচিত হতে পারিনি। ওনার কিছু ঘটনা আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে মা বলে অনেক কিছু বলেছিল, আজকে সে কঠিন বিরোধিতা করছে। হয়তো আমরা এদিকে যাচ্ছি না, এর জন্য হয়তো আমাদের চেয়ারম্যান হয়তো চিন্তা করেছে যে যেহেতু বৃহৎ রাজনৈতিক দল এবং একটা জনসমর্থন আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা জনসমর্থন থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো উনি এটার উপর চিন্তা করে হয়তো এই কথাটা বলেছেন। এটা যেহেতু উনি আমার চেয়ে অনেক বড় রাজনীতিবিদ, আমরা ওনার সাথে রাজনীতি করি, এটার উত্তরটা উনি খুব ভালো করে দিতে পারবেন। তারপরে আপনারা মানে এই দেশের জনগণ তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলে ঘোষণা করছে, কিন্তু আপনারা চাচ্ছেন যে আবারও স্বৈরাচার আসুক এবং তাদেরকে নিয়ে নির্বাচনটা হোক। না, আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি বলতে কথাটা না, কথাটা হলো নির্বাচনে আপনি যদি রাজনৈতিক প্রতিপক্ষ না থাকে, সেই নির্বাচনটা আপনার গ্রহণযোগ্যতা আসবে না। যেমন আওয়ামী লীগ নির্বাচন করেছিল, সেটা গ্রহণযোগ্যতা আসে নাই। কেন আসে নাই? বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করে নাই। তো সেই ক্ষেত্রেও যদি ধরেন অন্যান্য সংগঠনগুলি, বড় সংগঠন নির্বাচনে না আসে, সেই ক্ষেত্রে আপনি গ্রহণযোগ্যতা খুব একটা আশা করতে পারেন না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনার সাথে জাতীয় অনেক বিষয়গুলো নিয়ে কথা হলো, এবং কথা বললে আরো কথা বলতে মনে হচ্ছে। আমি আরো দিকে যেতে চাচ্ছি না, তো আমি আসতে চাচ্ছি একটু আপনার এলাকা নিয়ে। আপনি তো ইতিপূর্বে মেম্বার ছিলেন এই উত্তরখানে, কতবার নির্বাচন করেছেন? একবারই আমি নির্বাচন করেছিলাম, 2 বার। তো ফার্স্ট আমি হতে পারিনি, সেকেন্ড টাইম আমি নির্বাচিত হয়েছিলাম, এবং দীর্ঘদিনই আমরা ছিলাম। একটা রাজনৈতিক বলা যাবে না, একটা সিটি কর্পোরেশন এলাকা ভিত্তিক একটা ঝামেলা ছিল, ওর জন্য এটা অনেক সময় নিয়েছিল। আমরা 2011 সালে নির্বাচিত হয়েছে, এবং 2019 সালে আমরা সিটি কর্পোরেশন ঘোষণা হলো। তো এই সময় পর্যন্ত আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, তো এবারে কি নির্বাচন করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, নির্বাচন যদি আমার জনগণ চায়, আমার এই 45 নং ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবাসে, এবং তারা যদি মনে করে যে তাদের সেবায় আমি নিজেকে আগে যেভাবে উজাড় করে দিয়েছিলাম, আর তার চেয়েও বেশি আমি তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে, তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। যদি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয় জনগণ আর কি? না, এখানে আপনাকে একটা কথা বলি ভাই, স্থানীয় নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে সংযুক্ত করবেন না। আমি কিন্তু মেম্বার হয়েছিলাম এই জাতীয় পার্টি দিয়ে না, জাতীয় পার্টি আমি ব্যবহার করিনি। আমাকে এই এলাকার জনগণ ভালোবেসে, এই এলাকায় কিন্তু কোনো জাতীয় পার্টি নেই। আমাকে যারা ভালোবাসে তারা জাতীয় পার্টি না, আমাকে যারা ভালোবাসে সেটা আওয়ামী লীগের লোক হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাতের হতে পারে, আমার সাথে সবার সুসম্পর্ক, এবং তারা আমাকে ভোট দিয়েছে। এখানে জাতীয় পার্টি এটাই না আনা যাবে না। এখানে অন্য রাজনৈতিক এবং সরকার, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে স্থানীয় নির্বাচন দলীয় ভাবে আর হবে না। তো সেই ক্ষেত্রে ভাই আমার উপর একটা আলম ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, দেশে তো এখন নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং এক প্রকার
কেউ চাচ্ছে যে ঠেলাঠেলি বলা যায়, কেউ চাচ্ছে পিয়ার পদ্ধতি, কেউ চাচ্ছে যে প্রচলিত পদ্ধতি। আপনার ব্যক্তিগত কি চাওয়া? এটা যদি আমার ব্যক্তিগত মতামত চান সেটা আমি দিব, আর যদি দলীয় মতামত চান সেটা আমি দিব। এখন আমার যদি ব্যক্তিগত মতামত চান সেই ক্ষেত্রে আমি পিয়ারের পক্ষে। কেন পিয়ারের পক্ষে? পিয়ারের পক্ষে এই কারণে, পিয়ার পদ্ধতিটা হইলে এই যে টাকা পয়সার যে লেনদেনটা হয় সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এর জন্য পিয়ার পদ্ধতিটা জরুরি। আর যদি দলীয় সিদ্ধান্তের কথা বলেন, সেটা দল যেটা সিদ্ধান্ত নেবে। এখনো এই দেশের মানুষ অনেকে পিয়ার পদ্ধতির সম্বন্ধে ধারণা নাই। তো ধারণা যদি না থাকে তাহলে প্রচলিত পদ্ধতি নির্বাচন হবে। তো পিয়ার পদ্ধতিটা ভালো, পিয়ার পদ্ধতিটা ভালো। এই যে আপনার যেটাকে বলবেন আপনি কালো টাকার যেই ছড়াছড়ি, এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষ ভালো লোককে, ভালো দলকে ভোট দিবে। জি আলম ভাই, আপনি তো মোটামুটি যেহেতু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিচ্ছেন যে আপনি এলাকায় নির্বাচন করবেন, সেই হিসাবে কি মোটামুটি মাঠে নেমেছেন নাকি এখনো পর্যন্ত ভাবছেন? ভাই আমি তো পরীক্ষিত সৈনিক। আমি দীর্ঘদিন এই এলাকার মানুষের সেবা করেছি। মানুষ যখন যা চেয়েছে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাকে পাইনি এমন একটা লোক আপনি এলাকায় খুঁজে পাবেন না যে আলাল মেম্বারকে আমাদের কাজে পাইনি। তো সেই ক্ষেত্রে আমি তো পরীক্ষিত। এখন আর পরীক্ষা দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। এখন শুধু মানুষের ভালোবাসা আমাকে দিবে। যদি মানুষ মনে করে যে না আলাল মেম্বারকে আমরা আবার কাউন্সিলর দেখতে চাই, আলহামদুলিল্লাহ। আর আমার সাথে সবার ভালো সম্পর্ক। কিন্তু সেটা তো ফিল্ডে নামতে হবে, জানাতে হবে আমি নির্বাচন। ভাই নির্বাচনের মাটি তো এখনো তৈরি হয় নাই। আপনি যেটা বলতেছেন, এখন তো নির্বাচনের ওই স্থানীয় নির্বাচনের মাঠ তৈরি হয় না এখনো। এখন যেটা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে সবাই চিন্তিত। তো জাতীয় নির্বাচন নিয়ে যেখানে চিন্তিত সেখানে তো স্থানীয় নির্বাচন অনেকটা দূরে। কিন্তু জামাত তো বলা যায় নেমে গেছে আপনাদের স্থানীয় লোকালি কাজ। ভাই জামাতের আদর্শ একটা, বিএনপির আদর্শ একটা, জাতীয় পার্টির আদর্শ একটা, আমার ব্যক্তিগত একটা চিন্তা। আমি পার্সোনালি সবার সাথে হাই হ্যালো চাচি কথা বলতেছি, কিন্তু নির্বাচনের মতো এখনো ওই স্থানীয় নির্বাচনের মতো পরিবেশ এখনো হয় নাই ওই প্রচারণায় নামার মতো। তবে আমি আমার জনগণকে ভালোবাসি। তারা যদি বলে, তারা যদি আমাকে এসে বলে ভাই আপনাকে নির্বাচন করতে হবে, আমি প্রস্তুত। আলাল ভাই, আপনি তো ইতিপূর্বে নির্বাচিত মেম্বার ছিলেন। তো আপনি যখন মেম্বার প্রার্থী হন তখনকার উত্তরখান এবং আপনি যখন আপনার টার্মটা শেষ করেন তখনকার উত্তরখানের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে বলে আপনার মনে হয়? আসলে যখন প্রার্থী হই তখন তো আপনি দেখেছেন হয়তো রাস্তাঘাট ওরকম ভালো ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি নির্বাচনে ক্যাম্পিংয়ে গেলাম, হেলাল মার্কেট করইতলা বলে একটা এলাকা। ওই এলাকায় আমরা পূর্বপাড়া বলি, ওই এলাকায় গেলাম ভাই, হাঁটু কাদা, মানে বৃষ্টি হয়েছিল হালকা, হাঁটু কাদা। তো আমি বললাম যদি আমি নির্বাচিত হই এই এলাকার রাস্তাটা আমি আগে করে দেবো, এবং আমি করেছিও সেই রাস্তাটা। সবার আগে ওই রাস্তাটা আমি করে দিয়েছি, ইটের সলিং করেছি, কিন্তু ওই রাস্তাটা আমি করছি। তো আল্লাহর রহমত ওর পরবর্তীতে তো রাস্তাঘাট ভালো হয়েছে, উন্নয়ন হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যতটা হয়েছে অনেক হয়েছে, অনেক হয়েছে। আর আমি আর একটা কাজ শুরু করেছিলাম, সেটা আপনাকে বলি। আমি তখন আমাদের এলাকার মহিলার যে ব্যবস্থাপনাটা ওইটা ছিল না। তো আমি যখন মেম্বার হইলাম, আমি তখন আমার একটা অনুষ্ঠানে আমি ঘোষণা দিয়েছিলাম যে এটা আমি করবো, এটা বর্জ্য ব্যবস্থাপনা করবো ময়লাগুলি নেওয়ার জন্য। তো আমাকে কেউ সাহায্য করলো না। আমি খুব চাচ্ছিলাম যে কেউ একটা সহযোগিতা করুক। হঠাৎ ওয়ার্ল্ড ভিশন নামে একটা এনজিও, তারা আমাদের ইউনিয়ন পরিষদে আসলো। আইসা তারা বললো যে আমরা এই ময়লা বর্জ্য করার জন্য আমরা কিছু ভ্যান দিব। তারা 6টা ভ্যান দিবে। এটা কেউ নেয় না, কোনো ওয়ার্ড নেয় না। আমি বলছি আমি নিব। আমি তাদেরকে বললাম যে ভাই আমাকে দেন, আমি নিব, কারণ আমার চিন্তাটাই ছিল এটা। এবং 6টা ভ্যান দিল। আর 2টা ভ্যান দিল আমাকে, আগের থানাটা ছিল এটার পাশে কবির নামে একটা ছেলে। অনেকদিন আমি পাইলাম ব্যাংকে, বললাম যে কবির, এদেশে তো অনেক ধনী লোক, সবার কাছে চাইলাম, আমার তো কেউ দিল না, তুমি কি আমার 2টা ভ্যান দিবা? ভাই কত নিবে? ব্যাংকে, ইউসিবি ব্যাংকে কত নিবে? আমি সাথে সাথে যারা বানায় তাদের সাথে কথা বললাম। 2টা ভ্যান 14,000 টাকা, খুব সম্ভব। তো সাথে সাথে আমার 2টা ভ্যানের টাকা
ওইখানে বসে দিয়ে দিল যে ভাই যে 2টা ভ্যানের টাকা দিলাম আপনি বানাই দেন। এই 8টা ভ্যান দিয়ে আমি এই বর্জ্য এই নেওয়ার ব্যবস্থা করলাম তখন। একটা একটা লোকের ডাইকে ঢুকে আনলাম যে ভাই আপনি এটা নেন। এরপরে আরো কোম্পানি আসলে আস্তে 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 এটা তো বিশাল রূপ ধারণ করলো। এখন শুনি যে এইগুলি নিয়েও নাকি আপনার চাঁদাবাজি হচ্ছে, এই বর্জ্য নিয়েও অনেক ঘটনা ঘটতেছে, এটা নিয়েও গ্রুপিং হচ্ছে, এটা কারা নিবে না এটা নিয়ে অনেক কিছু হচ্ছে শুনি। এখন যেহেতু নির্বাচনের মৌসুম চলছে, নির্বাচনের মৌসুমে বিভিন্ন জনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে তার ভোটারদেরকে, আপনার পক্ষ থেকে এরকম ভোটারদের কোনো প্রতিশ্রুতি আছে কিনা? এটা কি কাউন্সিলর নির্বাচনের কথা বলতেছেন? আপনার নির্বাচন। আচ্ছা, আমার প্রতিশ্রুতি বলতে আমার এলাকার জনগণের পাশে আমি থাকবো, সেটা তারা যখন যে অবস্থায় ডাকবে ইনশাল্লাহ আমি হাজির। আপনাকে আমি বলি, আমি যখন মেম্বার ছিলাম আমি খাওয়া অবস্থায় কেউ আসলে তাকে আগে সইটা করে দিয়েছি, পরে খাইছি। আমি রাস্তায় রিক্সা দিয়ে যাচ্ছি, সে থামাইছে, ভাই আমার একটা সই লাগবে, আমি সই করে দিয়েছি। আমি ঘুমাইছি, আমার ওয়াইফকে বলছি যদি কোনো লোক, আমি শেষ রাত্রে ঘুমাই, আমাকে যদি কোনো লোক ডাকে কোনো কাজের জন্য, তুমি আমার কানের কাছে ওই লোকটাকে নিয়ে কথাটা বলাবে, যদি আমি তাকাইতে না পারি, ওই লোকটা যাতে আমার কাছে ঘুরে না যায়। আর আমার ওয়াইফের সম্পর্কে যদি বলি, এই ভদ্র মহিলা আসলে যারা রাজনীতি করে তাদের ওয়াইফরা তাদের সাথে সংসার করে, এটা কিন্তু বিশাল ব্যাপার। কারণ তারা যেহেতু সময় দিতে পারে না বউ বাচ্চাদেরকে, এটা আমার অনেক ভাগ্য যে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ সব মানিয়ে নেয়। এবং প্রথমে একটু রাগ করতো লোকজন আসলে, তো এর পরবর্তীতে রাগ করে না। এখন যদি কেউ আসে, আমি থাকি আর না থাকি, কমপক্ষে আপনাকে এক কাপ চা সে খাইয়ে দেবে, এটা আমার নির্দেশ যে আমি থাকি আর না থাকি এক কাপ চা যাতে ভদ্রলোক আমার এখানে খাই, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। আগে প্রথমে একটু রাগ করতো, একটু প্রথম জি। আলম ভাই, আপনার এই এলাকাতে উত্তরখানে এখন খুবই মোস্ট গুরুত্বপূর্ণ প্রবলেম কি মনে করছেন যে এই প্রবলেমটা উত্তরখানের জনগণের জন্য খুবই দুর্ভোগের কারণে দাঁড়িয়েছে? এটা প্রথম একটা প্রবলেম আছে, সেটা হলো আপনার রাস্তাগুলি। আমাদের রাস্তাগুলি যে অবস্থা, এখানে যে যানজটটা থাকে, এটা আমাদের জন্য অনেক বড় প্রবলেম। কারণ আপনি দেখেন, আপনি যদি আজমপুর থেকে আপনি এই গুলশান যান, বনানী যান, যত সময় লাগবে আজমপুর থেকে উত্তরখান মাজার আসতে এই সময়টা লাগবে। আপনিও নিজেও ভুক্তভোগী। আব্দুল্লাহপুর থেকে একই অবস্থা। এই রাস্তাগুলি যদি আমাদের একটু প্রশস্ত হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রথম একটা উপকার হলো। আর দ্বিতীয়ত হলো যে মাদক যেভাবে আগের মতো আছে কিনা আমি জানি না, আগেও মাদকেরই ছিল। তো আমি কিছু ইয়ং যুব বয়সের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে আমি যদি নির্বাচিত হই, তাদেরকে আমি কাউন্সিলিং করবো, আমি তাদেরকে বুঝাবো, তাদেরকে একটা ভালো পথ আনবো, তাদেরকে একটা ব্যবসা চাকরি বাকরি যেটাকে একটা পথ যদি আপনি ধরায় দেন, আমার মনে হয় না যে তারা অন্য পথে চলবে। এবং এগুলি সাপোর্টিং করার জন্য যথেষ্ট অনেকগুলি এনজিও আছে, সরকারি অনেক আছে, তাদেরকে নিয়ে যদি আপনি এটা করতে পারেন, এটা অনেক ভালো হয়। আর বললামই তো রাস্তাগুলির কথা। আর যদি বলেন যে রাস্তাঘাট তো আমাদের প্রায়ই করা। এখন আমি ওই যে অনেক অন্যদের মতো বলবো না যে আমাদের কোনো কাজই হয় না, এটা আমি বলবো না। গত সিটি কর্পোরেশন এই 8টি ইউনিয়ন যখন আপনার হলো, ওয়ার্ড হলো, তাদের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, এবং সেখান থেকে প্রচুর কাজ হয়েছে রাস্তাঘাটের, ভাই এখনো হচ্ছে। তো এই কাজগুলি যদি হয়ে যায়, আর বাকি কিছু রাস্তাঘাট থাকে, ওটা হয়ে যাবে। ওটা এখন আর আমরা সমস্যা মনে করতেছি না। আমরা সমস্যা মনে করতেছি যে এই যে রাস্তাগুলি একটু প্রশস্ত হোক, মানুষ ঠিক মতো বাড়ি ঘরে আসতে পারুক, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার পর মানুষ যার যার গন্তব্যে পৌঁছায়। যেমন পাখি তার গন্তব্যে পৌঁছায় যখন সন্ধ্যা হয়ে যায়, মানুষও যখন তার কাজ শেষ হয় তখন উত্তরখানে চলে আসে। আর এই আসার যে রাস্তাটা, এটা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এটার ছাড়া তেমন আমার চোখে সমস্যা পড়ে না। আর যেগুলি বলেন যে ওই যে বিভিন্ন সার্টিফিকেট, ওগুলি তো এটা কাউন্সিলের দায়িত্ব, ওটা আমার দায়িত্ব, আমি জানি, আমি দায়িত্ব পালন করেছি, ওটা নিয়ে আমি চিন্তা করি না। আপনি যে সমস্যাগুলো বললেন, আপনি যদি নির্বাচিত হন, এখানকার জনগণ যদি আপনাকে নির্বাচিত করে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করবেন কিনা?
আলহামদুলিল্লাহ, আমি তো আমার যদি 45 নং ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবাসে, যেহেতু আমি মনে করি তারা যদি আমাকে নির্বাচিত করে, আমি অবশ্যই এই সমস্যাগুলি সবার আগে সমাধান করব। আলাল ভাই, আমাদের সময় একেবারে শেষ। আপনার এলাকার যারা ভোটার আছেন এবং সাধারণ জনগণ আছেন, তাদের প্রতি আপনার কোনো কিছু বলার আছে কিনা? যারা আমার এই 45 নং ওয়ার্ডের জনগণ, যারা ভোটার না, বাচ্চা সহ যারা ভোটার না, তাদের প্রতি আমার ভালোবাসা রইল, স্নেহ রইল, সম্মান রইল, শ্রদ্ধা রইল। এবং আপনারা যদি আমাকে আগামী কাউন্সিলর নির্বাচন আপনারা যোগ্য মনে করেন, কোনো রাজনৈতিক দল নয়, আলাল মেম্বারকে যদি যোগ্য মনে করেন, যে আলাল মেম্বার, আমি যখন মেম্বার ছিলাম আমি কাউকে জিজ্ঞাসা করি না, ভাই তুমি কোন দল করো, তুমি কি বিএনপি করো, তুমি কি আওয়ামী লীগ করো, তুমি কি জামাত করো? আমি বলছি তুমি আমার জনগণ, আমি তোমার অভিভাবক, তোমার প্রতি আমার একটা দায়িত্ব। আমি এটাই মনে করি যে আমার জনগণের দায়িত্ব আমাকে নির্বাচিত করা। আমি কোনো দলের ব্যক্তি নয়, আমি তাদের ভালোবাসার ব্যক্তি। তো আমার প্রিয় জনগণ, 45 নং ওয়ার্ডের জনগণ, আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আপনারা যদি মনে করেন, আমি ইনশাআল্লাহ নির্বাচন করব। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম ঢাকা মহানগরী উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি মাহমুদুল হাসান আলাল ভাইয়ের সাথে। তো আমাদের সাথে যারা দূর দূরান্ত থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের প্রোগ্রামের যে প্রধান আকর্ষণ আমাদের মাহমুদুল হাসান আলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমার জনগণকে ধন্যবাদ, এবং আপনার সাথে যারা এসেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।